এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের সায়েন্সের একটি সেট নিয়ে এসেছি। এর আগে আমরা একাধিক ক্লাস করিয়েছি সায়েন্সের উপর এবং অঙ্কের উপর ক্লাস করানো রয়েছে, যা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন তারা সেগুলি প্লেলিস্টটিকে দেখতে পারো। আশা করি সেগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আজকে ক্লাসে দেখো কি রয়েছে সায়েন্স সংক্রান্ত। প্রথম কোশ্চেন, এইচআইভি নির্ণয়ের জন্য পরীক্ষাটি হলো। এর সঠিক উত্তর হবে এলিজা। এলিজাকে ইংরেজিতে এইভাবে লেখা হয় ELISA, এলিজা। মানে কারো এইচআইভি, মানে এইচআইভি হলো এইডস এর কথা বলা হয়েছে। এইডস রোগের জন্য যে ভাইরাসটার নাম সেটাকে বলা এইচআইভি ভাইরাস। ভাইরাসের নাম হলো এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসের জন্যই এইডস রোগ হয়। তাহলে এইচআইভি ভাইরাসের জন্য এইডস রোগ হয়, তাহলে কারো এইডস রোগ হয়েছে কিনা তা কনফার্মিটি টেস্ট করার জন্য এলিজা একটা পরীক্ষা করা হয়। এই এলিজা যে রয়েছে তার ফুল ফর্ম কি সেটা পরীক্ষায় জিজ্ঞেস করে। এলিজার ফুল ফর্ম, এলিজার ফুল ফর্ম হলো এনজাইম লিঙ্কড ইমিউনো সিন্ড্রোম এসএ। এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট এসএ, সরবেন্ট এসএ। আর এইডস এর ফুল ফর্ম হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর এইডস রোগ ছাড়া এইচআইভি ভাইরাসের ধরুন, তাহলে এইচআইভি ভাইরাসের ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি হলো কিনা পরীক্ষার জন্য এলার্জি টেস্ট করা হয়। আর এইডস রোগ সাধারণত ছড়া ইনফেক্টেড ব্লাডের মাধ্যমে, ইনফেক্টেড ব্লাড এবং সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে, ইন্টারকোর্স। ডিএনএ এর ফুল ফর্ম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ যে দ্বিতন্ত্রী এটা বলেছিলেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন আর বিজ্ঞানী ক্রিক তারা বলেছিলেন যে ডিএনএ হলো দ্বিতন্ত্রী। দ্বিতন্ত্রী। নেক্সট কোশ্চেন, এর মধ্যে কোনটির অভাবে মানুষের বেরিবেরি রোগ হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন B1 এর অভাবে হয় বেরিবেরি রোগ। B1 এর বিজ্ঞানসম্মত বা রাসায়নিক নাম হলো থিয়ামিন। থিয়ামিন। বেরিবেরি হলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উইক হয়ে যায় এবং কি দুর্বল হয়ে যায়, পেশি অকেজ হয়ে যায়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অকেজ মানে পেশিও কাজ করবে না, দুর্বল পেশি। দুর্বল পেশি মানে পেশি ঠিকঠাক কাজ করবে না, পারফর্ম করবে না। এটা হলো B1 মানে বেরিবেরি হয়। আর B1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, কর্বিক অ্যাসিড। ভিটামিন সি টক জাতীয় ফলের মধ্যে পাওয়া যায়। আর ভিটামিন সির অভাবে মুখে ঘা, যাকে বলা হয় স্কারভি রোগ হয়। স্কারভি রোগ গেল। এবার ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে হাড় সংক্রান্ত রোগ হয়, যাকে আমরা বলি রিকেট। বাচ্চাদের ক্ষেত্রে হাড় উইক হয়ে যায়, রিকেট। আর বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া। অস্টিওম্যালেসিয়া, ম্যালেসিয়া। ভিটামিন ডি রাসায়নিক নাম হলো ক্যালস্যাফিরল। ক্যালস্যাফিরল, স্যাফিরল। ভিটামিন সি গেল। ভিটামিন সি, ভিটামিন ডি আর ভিটামিন এ। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল। গাজরের মধ্যে পাওয়া যায় ভিটামিন এ। আর ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, রাতে কম দেখা, রাতকানা। কে প্রথম পোলিও টিকা উদ্ভাবন করেন? এর সঠিক উত্তর হবে জোনাস সাল্ক। জোনাস সাল্ক বা সাল্ক লেখা থাকে, তিনি প্রথম পোলিও টিকা উদ্ভাবন করেন। পোলিওর জন্য যে টিকা দেওয়া সেটা ওরাল টিকা, মুখের মধ্যে ড্রপ আকারে খাওয়ানো হয়, সেটা নাম হলো OPV, ওরাল পোলিও ভ্যাকসিন।
এটা ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে। ওপিভি ফুল ফর্ম কি? ওরাল পোলিও ভ্যাকসিন। আর পোলিও রোগ হলে কি হবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্টেড হয়, ফলে প্রতিবন্ধী টাইপের সৃষ্টি হয়। এটা হলো কি পোলিওর কি সিমটম। তারপরে এখানে রয়েছে আলেকজান্ডার ফ্লেমিং, তিনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। অ্যান্টিবায়োটিক, ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক। লুই পাস্তুর পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন। পাস্তুরাইজেশন। আর মেরি কুরি আবিষ্কার করেছিলেন রেডিয়াম, তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করেছিলেন। রেডিয়াম তিনি আবিষ্কার করেন মেরি কুরি। আর মেরি কুরি প্রথম মহিলা যিনি ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতেই নোবেল পুরস্কার পান। ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোতেই নোবেল পুরস্কার পান, মানে দুটি নোবেল পুরস্কার পেয়ে, ফিজিক্স তো পেয়েছে, কেমিস্ট্রি তো পেয়েছে, তাই দুটি মেরি কুরি। তাহলে মনে রাখতে হবে দুটোতেই, দুটো ফিল্ডেই, দুটোতেই মেরি কুরি নোবেল পুরস্কার পান। মেরি কুরির সঙ্গে মেরি কুরির যে স্বামী রয়েছে তিনি হলেন পিয়ের কুরি। তাহলে মেরি কুরি ও পিয়ের কুরি প্রথম দম্পতি, তারাও নোবেল পুরস্কার পেয়েছিল। তাহলে প্রথম কোন দম্পতি নোবেল পুরস্কার পেয়েছিল? মেরি কুরি আর পিয়ের কুরি, প্রথম দম্পতি নোবেল প্রাইজ। প্রথম দম্পতি হিসাবে পেয়েছিল মেরি কুরি আর পিয়ের কুরি। পিয়ের কুরি। আর এর সঙ্গে মনে রাখো কুড়ি হলো কি তেজস্ক্রিয়তার একটি একক। কুড়ি হলো তেজস্ক্রিয়তার একক। নেক্সট কোশ্চেন, লিউকোমিয়া বা লিউকেমিয়া হলো এক ধরনের মানব রোগ। লিউকেমিয়া কেন হয়? শ্বেত রক্তকণিকার একটি ক্যান্সার। শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি দ্রুত বৃদ্ধি পায় তখন এই রোগটা হয়। দ্রুত বৃদ্ধি অর্থাৎ মধ্যে ব্লাড ক্যান্সার, দ্রুত বৃদ্ধি, ব্লাড ক্যান্সার। শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয় আমাদের বোন মেরু থেকে। বোন মেরু উৎপত্তি। শ্বেত রক্তকণিকা বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। এটা হলো কাজ। রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে, বিরুদ্ধে লড়াই করে। সাবাস শোষণের ফলে উৎপন্ন অন্তিম পদার্থ কি? সাবাস শোষণ মানে কি? যেখানে অক্সিজেন যুক্ত হবে, অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া হয়, এই ফলে উৎপন্ন বস্তু হলো কার্বন ডাই অক্সাইড এবং জল। সাবাস শোষণ প্রক্রিয়াটা সম্পাদিত হয় আমাদের কোষের মধ্যে যে একটা কোষ অঙ্গ থাকে মাইটোকন্ড্রিয়া, সেখানে মাইটোকন্ড্রিয়া। সাবাস শোষণ প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয়, সেই এনার্জি আমাদের বিভিন্ন কাজ করতে কাজে লাগে। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস of the cell, power house of the cell। মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে ফুসফুস থেকে যথেষ্ট পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করা হয়? তোমাদের একটু বেসিক বুঝিয়ে দিচ্ছি, তাহলে বলে বুঝতে পারবে। দেখো হৃৎপিণ্ড কি করে কাজ করে সেই ফাংশনটা তোমাদের বুঝাবো। তাহলে এটা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে চারটা প্রকোষ্ঠ থাকে। এটা আমাদের হৃৎপিণ্ড, এই যে চারটা প্রকোষ্ঠ। এটা ধরলাম আমরা ডান অলিন্দ, তো নিচে কি থাকবে? ডান নিলয়। এই পাশে থাকবে বাম অলিন্দ, অ দিয়ে বুঝিয়ে দিলাম। আর এই পাশে থাকবে বাম নিলয়। এটা হলো আমাদের বডি। আর এখানে আমাদের মনে করে ফুসফুস রয়েছে। কেন দিলাম ফুসফুস একটু পরেই বুঝতে পারবে। এর সঙ্গে আগে বলে রাখি যে আমাদের শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, ধমনী শুদ্ধ রক্ত বহন করে, আর ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। শিরার ব্যতিক্রম, যেমন ফুসফুস থাকবে। আর ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। তাহলে আমাদের বডির থেকে প্রথমে কি হবে? দূষিত রক্তটা ডান অলিন্দে আসবে। তাহলে কোন রক্ত আসলো? দূষিত রক্ত। তাহলে কোথা থেকে? বডি থেকে ডান অলিন্দে। দূষিত রক্ত কে বহন করবে? শিরা।
তার মানে শিরার আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা মাধ্যমে ডানলিন্দে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত আসলো, দূষিত রক্তটা আসলো, তার ডানলিন্দ থেকে যাবে কোথায়, ডান নিলয়ে। এখনো কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত রয়েছে, শোধন হয়নি, এই রক্ত শোধন করতে হবে, তো তখন হৃৎপিণ্ড পাম্প করবে, পাম্প করে সেই রক্তটাকে হৃৎপিণ্ড পাঠাবে হলো ফুসফুসের মধ্যে, ফুসফুস হলো কারখানা, সেখানে এই রক্তের শোধন করবে, মানে কার্বন ডাই অক্সাইড রক্তকে অক্সিজেন রক্তে যুক্ত রক্তে পরিণত করবে হলো ফুসফুস। ফুসফুসে সেটা পরিণত হয়ে গেল, তারপরে সেই রক্তটা আসবে আবার এখানে, তার মানে এখন কি শুদ্ধ রক্ত আসলো, তাহলে ফুসফুসের মাধ্যমে আসলো, তাহলে ফুসফুস শুদ্ধ রক্ত কে বহন করবে, ফুসফুসীয় শিরা, তাহলে ফুসফুসীয় শিরা এই যে শুদ্ধ রক্ত বহন করলো। কোথায় আসলো, বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে সেটা বাম নিলয়, এখনো কি বহন করছে, এখন অক্সিজেন যুক্ত রক্ত, সেই অক্সিজেন যুক্ত আবার কি বডি থেকে নিয়েছে, আবার বডিতেই ফিরিয়ে দিতে হবে, এই যে বডিতে ফিরিয়ে দিল এই অক্সিজেন যুক্ত রক্ত, এই যে বডিতে যাবে এটা কার মাধ্যমে, ধমনির মাধ্যমে, ধমনি যেহেতু শুদ্ধ রক্ত, ধমনি শুদ্ধ রক্ত বহন করবে। এই হলো কি হৃৎপিণ্ডের ফাংশন, এমন করে সংকুচিত বসিত হয়ে হৃৎপিণ্ড তার ফাংশন করে। এখন কি বলেছে, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে ফুসফুস থেকে যথেষ্ট পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে, ফুসফুস কোথায় আমাদের, এই যে ফুসফুস, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসছে, এই যে বাম অলিন্দে, পাস শেষ, অপশন এ। আর ডান অলিন্দ ডান নিলয়ের মাধ্যমে ত্রিপত্র কপাটিকা থাকে, আর বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে দ্বিপত্র কপাটিকা, কেন কপাটিকা থাকে, মানে রক্তটা এই পাশ থেকে এই পাশে আসে, তাকে আর উল্টো পাশে যেতে দেয় না, এই জন্য এখানে কপাটিকার ব্যবহার করা রয়েছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন পেশিবহুল নালী নাসিকা গহ্বরে ষড়যন্ত্র এবং খাদ্যনালীর সঙ্গে সংযুক্ত থাকে, এর সঠিক উত্তর হবে গলবিল, গলবিল বা ইংরেজিতে একে বলা হয় ফ্যারিংস, ফ্যারিংস। আমাদের নালী নাসিকা গহ্বর ষড়যন্ত্র খাদ্যনালীর মাঝখানে, আমাদের যে মধ্যগত আমাদের শ্বাসনালী, শ্বাসনালীর সঙ্গে তো খাদ্যনালী যুক্ত থাকে একসঙ্গে, এইখানে যে দরজার মতো কাজ করে সেই দরজার মধ্যে থাকে হলো ফ্যারিংস, সেই দরজাটাই হলো ফ্যারিংস। ফ্যারিংস কি করে, আমরা যখন মনে করে খাবার খাবো, খাবার খাওয়ার সময় খাবারটা কোন নালীতে যাওয়া উচিত, খাবারটা যাওয়া উচিত আমাদের খাদ্যনালীতে, কিন্তু খাবার যদি খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে যায় তখন কি হবে, আমাদের অসুবিধা হবে, দম আটকে যাবে, সেই অসুবিধা যাতে না হয় এই জন্য দরজার মতো করে অবস্থান করে ফ্যারিংস। আর ফ্যারিংস কি করে, সেই খাবারটাকে আমাদের খাবারটা শ্বাসনালীতে যেতে দেয় না, খাদ্যনালীতে প্রবেশ করায়, তাহলে খাবারটা খাদ্যনালীর মধ্যে সুস্থ শান্তভাবে আমাদের দেহের বিভিন্ন জায়গায় পৌঁছায় যেখানে খাবার হজম হবে, এইখানেই অবস্থান করে ফ্যারিংস বা গলবিল। তাহলে প্রশ্নে এটাই বলা রয়েছে। এর সঙ্গে জিজ্ঞেস করবে ল্যারিংস কোথায় অবস্থান করে, ল্যারিংস মানে ষড়যন্ত্র, ল্যারিংস আমাদের সাউন্ড প্রডিউস করতে আমাদের সাহায্য করে, ল্যারিংস এই গলার এই জায়গাটায় রয়েছে ল্যারিংস। ল্যারিংস থেকে বলা হয় অ্যাডামস অ্যাপেল, দুটোর মধ্যে গুলাবে না, অ্যাডামস অ্যাপেল। এই ল্যারিংস থেকে আমাদের সাউন্ড প্রডিউস হয়, সাউন্ড প্রডিউস হয়, প্রডিউস। আর ফ্যারিংস হলো দরজা, শ্বাসনালী আর খাদ্যনালী, খাবারটা আমাদের খাদ্যনালীতে পৌঁছে দেবে কিন্তু শ্বাসনালীতে যেতে দেবে না, সেটা হলো ফ্যারিংস এর কাজ, ল্যারিংস নয়। নেক্সট কোশ্চেন, আমরা যখন শ্বাস ছাড়ি এবং শ্বাসনালী ভেঙে যাওয়া থেকে রক্ষা করে, আমাদের সেই শ্বাসনালী এখানে আমাদের কি থাকে, ফুসফুস লাগানো থাকে, এই পাশে ফুসফুস থাকে, আমরা দেখবো যে শ্বাসনালী রয়েছে এখানে গোল গোল রিং এর মতো দেখতে পাওয়া যায়, এই যে রুল রয়েছে দেখে তরুণাস্থি রিং, একে বলা হয় কার্টিলেজ, মানে তরুণাস্থি রিং, কার্টিলেজ। এই কার্টিলেজ কি করে, আমরা যখন এখান দিয়ে আমাদের শ্বাসনালীতে বাতাস প্রবেশ করবে তাহলে প্রচন্ড গতিতে প্রবেশ করে এবং বাতাসটা কি শ্বাসনালীর মধ্যে প্রেসার ক্রিয়েট করে যায়, শ্বাসনালী ধ্বংস না হয়ে যায়, ডিস্ট্রয় না হয়ে যায়, এর জন্য এখানে রিং এর মতো দেওয়া থাকে। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। যে রক্তনালী হৃৎপিণ্ডের শরীরের বিভিন্ন অংশে রক্ত বহন করে তাদেরকে কি বলে, হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত বহন করবে, একটু আগে তোমাদের শেখানো হলো, আরেকটু দেখে নাও, এই যে ছবি দেখে বারবার দেখাচ্ছি কারণ বুঝতে সুবিধা হবে। ডান অলিন্দ, বাম অলিন্দ, অ ডান নিলয়, বাম নিলয়, ফুসফুস, এই যে দেহ, দেহ থেকে কি হবে, শুদ্ধ রক্ত আসবে, যে হৃৎপিণ্ড থেকে শরীরে, এই যে দেহ থেকে এই শুদ্ধ রক্ত আসলো, না সরি দূষিত রক্ত আসলো, ঠিক আছে গেল, এখান থেকে তারপরে কার মাধ্যমে আসে, একটু আগে বললাম শিরা কি করে, দূষিত রক্ত বহন করে, ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দিয়ে রক্ত ডান অলিন্দে আসবে, তারপর ডান নিলয়ে, তারপর ডান নিলয় থেকে যাবে ফুসফুসে, তাহলে ফুসফুসে কে নিয়ে যাবে,
তাহলে ফুসফুসীয় শিরা নিয়ে যাবে। জানি ফুসফুসীয় শিরা কি করে, ফুসফুসীয় শিরা, শিরা দূষিত রক্ত, কিন্তু শিরা হলো কি করে, শিরা তো দূষিত রক্ত বহন করে, ঠিক আছে, শিরা দূষিত। আর ফুসফুসীয়, আচ্ছা লিখে রাখি ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। শিরা কি করে, দূষিত রক্ত বহন করে, আর ধমনী কি করে, শুদ্ধ রক্ত বহন করে। আর ফুসফুসীয় শিরা কি করে, শিরা করবে অক্সিজেন যুক্ত রক্ত, আর ফুসফুসীয় ধমনী কি করবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে এখন কিসের রক্ত চলছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত, তাহলে ফুসফুসে নিয়ে যাবে, তাহলে ফুসফুসে নিয়ে যাবে ফুসফুসে ধমনী, শিরা হবে না তো ধমনী হবে। ফুসফুসীয় ধমনী, ধমনী, তাহলে ফুসফুসে নিয়ে গেল, ফুসফুসে এবার শোধন হবে, শোধন হয়ে কি হবে, অক্সিজেনযুক্ত রক্তটা বাম অলিন্দে আসবে। তাহলে কে নিয়ে আসবে, বাম অলিন্দে, দেখো ফুসফুসের সঙ্গে যুক্ত, আর বাম অলিন্দে ফুসফুসের সঙ্গে, তাহলে বাম অক্সিজেনযুক্ত ফুসফুসীয় শিরা নিয়ে আসবে নিশ্চয়ই, শিরা, অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে নিয়ে আসলো, তাহলে বাম অলিন্দ থেকে বাম নীলয়ে আসবে অক্সিজেনযুক্ত রক্ত, তারপরে সারা দেহে যাবে, সারা দেহে যাবে কার মাধ্যমে, সারা দেহে কি শুদ্ধ রক্ত যাবে ধমনীর মাধ্যমে, মহাধমনী, ধমনী মহাধমনী। এবার দেখো প্রশ্নে কি বলেছে, যে রক্তনালীগুলি হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত বহন করে। হৃৎপিণ্ড কোথায়, হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে, এই যে হৃৎপিণ্ড থেকে শরীর, এই যে কে নিল, ধমনী না, এই যে মহাধমনী, তাহলে অপশন এ হবে সঠিক। ছবি দেখে মনে রাখো, যেটাই কোশ্চেন দেখলে ঘুরে ফিরিয়ে অ্যান্সার করতে পারবে। মানুষের রক্তের বর্ণ লাল হওয়ার কারণ কি, মানুষের রক্তের মধ্যে হিমোগ্লোবিন রয়েছে, এর জন্য মানুষের রক্তের বর্ণ লাল। আমাদের লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন রয়েছে, তাহলে হিমো আর কি গ্লোবিন, হিমো মানে লোহা, আর গ্লোবিন প্রোটিন নিয়ে তৈরি হয়েছে, লোহা আর কি গ্লোবিন প্রোটিন, গ্লোবিন প্রোটিন। এই হিমোগ্লোবিন আমাদের লোহিত রক্ত কণিকার মধ্যে রয়েছে, আরবিসির মধ্যে। এই হিমোগ্লোবিন অক্সিজেন যুক্ত যে রক্ত রয়েছে আমাদের, সেটাকে রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করতে সাহায্য করে, এবং রক্তে যে কালার রয়েছে সেটা নির্ণয়েও সাহায্য করে হিমোগ্লোবিন। আর যে প্লাজমা রয়েছে, প্লাজমা বা রক্তরস, সেই প্লাজমার কাজ হলো আমাদের দেহে বিভিন্ন উৎপন্ন বিভিন্ন বস্তু, খাদ্য বস্তু, পুষ্টি পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় রক্তের মাধ্যমে বহন করে নিয়ে যাওয়া। তাহলে পুষ্টি রস লিখে দিই একবারে, এটা হলো প্লাজমার কাজ। শ্বেত রক্তকণিকা পরিচিত কি, শ্বেত রক্তকণিকার বিজ্ঞানসম্মত মতো নাম কি? অপশন এতে রয়েছে হিমোগ্লোবিন, অপশন বি এরিথ্রোসাইট, অপশন সি লিউকোসাইট, অপশন ডি থ্রোম্বোসাইট। এর সঠিক উত্তর হবে শ্বেত রক্তকণিকা, তার মানে অপশন সি লিউকোসাইট। আর এরিথ্রোসাইট বলা হয় আরবিসি কে। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। আর থ্রোম্বোসাইট বলা হয় অনুচক্রিকাকে, অনুচক্রিকা, অনুচক্রিকা রক্তের মধ্যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর লোহিত রক্তকণি অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে, শ্বেত রক্তকণি বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। ইউরিয়া অ্যামোনিয়া অ্যামিনো অ্যাসিড থেকে ড্যাশে সংশ্লিষ্ট হয়। তাহলে অ্যামিনো অ্যাসিড থেকে যে ইউরিয়া সংশ্লিষ্ট হয় সেই প্রক্রিয়াটা কোথায় সম্পাদিত হয়, সেটা হবে অপশন ডি যকৃতে। তাহলে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হবে ইউরিয়া। তাহলে অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হবে অ্যামোনিয়া, ইউরিয়া। এই যে প্রক্রিয়াটা অ্যামিনো অ্যাসিড থেকে ইউরিয়া তৈরি হওয়া, এটা আমাদের যকৃতে শোষিত হয়। এই যে প্রক্রিয়াটা রয়েছে অ্যামিনো অ্যাসিড থেকে ইউরিয়া তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে বলে অর্নিথিন চক্র বলা হয়, অর্নিথিন চক্র, অর্নিথিন সাইকেল। এই যে ইউরিয়াটা তৈরি হলো আমাদের লিভারের মধ্যে, আর লিভার থেকে তৈরি হওয়ার পর ইউরিয়াটা আমাদের যে বৃক্ক বা কিডনি রয়েছে, কিডনির মাধ্যমে দেহের বাইরে নির্গত হয় মূত্র আকারে। এটা তোমরা মনে রাখবে। তাহলে বোঝা গেল। তাহলে যকৃৎ আবার এখান থেকে প্রশ্ন করবে আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি, সেটা হবে যকৃৎ। তাহলে আমাদের দেহের ভেতরে সবচেয়ে বড় গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ বা লিভার। কিডনি আমাদের বৃক্ক, বৃক্ক রেচনের অন্যতম আমাদের দেহের প্রধান রেচন অঙ্গ। বৃক্কের যে নেফ্রন থাকে, নেফ্রনকে বলা হয় বৃক্কের গঠনগত কার্যগত একক। এটাও জিজ্ঞেস করে পরীক্ষায়, বৃক্কের গঠনগত কার্যগত একক কি, অ্যান্সার হবে নেফ্রন। মানুষের রেচনতন্ত্র গঠনকারী অঙ্গগুলির নাম কি?
মানুষের হৃৎপিণ্ড কিডনি নিয়ে গঠিত, মূত্রনালী, মূত্রথলি সবগুলি নিয়ে গঠিত, তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। করটির কোন অস্থিটি চলমান বা সচল? এর সঠিক উত্তর অপশন বি ম্যান্ডিবল। আমাদের যে অস্থিটি রয়েছে আমাদের মুখের মধ্যে রয়েছে ম্যান্ডিবল অস্থি বা চোয়ালের মধ্যে, আমরা চোয়াল সবসময় নাড়াচাড়া করি, তার মানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। আমাদের করটি যে রয়েছে, করটিতে টোটাল 22টি হাড় রয়েছে, এটা মনে রাখবো। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে আমাদের করটিতে হাড়ের সংখ্যা কত, 22টি। আর ম্যান্ডিবল অস্থি কোথায় রয়েছে? আমাদের চোয়ালের মধ্যে। কোষেরূপা মানুষের দেহে নিম্নলিখিত কোন সিস্টেমের একটি অংশ? স্পাইনাল কর্ডের একটি অংশ। স্পাইনাল কর্ড আমাদের মধ্যে রয়েছে, যে স্পাইনাল কর্ড তার প্রধান অংশ হলো কি? কোষরিকা। এই কোষরিকা স্পাইনাল কর্ডের কাজ কি? স্পাইনাল কর্ড আর হলো আমাদের মস্তিষ্ক, দুটোই কাজ কিন্তু স্নায়ুতন্ত্র রিলেটেড। স্পাইনাল কর্ড আমাদের তাৎক্ষণিক কাজ করতে সাহায্য করে, কুইক অ্যাকশন যেখানে দিব সেখানে স্পাইনাল কর্ড ভূমিকা পালন করে। আর মস্তিষ্ক ধীরভাবে কোনো চিন্তা ভাবনা করা, সেটার ক্ষেত্রে মস্তিষ্ক আমাদের ভূমিকা নেয়। মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? স্টেপিস বা স্টেপস হলো মানবদেহের সবচেয়ে ছোট হাড়, বা স্টেপিসও লেখা থাকতে পারে, ঠিক আছে। আসলে সবচেয়ে বড় হাড় হলো কোনটা? সেটা হলো ফিমার। আমাদের উরুর মধ্যে রয়েছে পায়ে ফিমার, এটা হলো সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তাহলে আমাদের টোটাল অস্থির সংখ্যা 206, আর পেশির সংখ্যা যদি বলা হয় এটা বোন, আর মাসেলের সংখ্যা অ্যাপ্রক্সিমেট 639, এটা মনে রাখবে। আর এখান থেকে প্রশ্ন বুঝে মানে সবচেয়ে হাড় স্টেপিস, সবচেয়ে বড় হাড় পড়লাম ফিমার আমরা। আর হিউমেরাস হাড় কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের মনে করো এটা আমাদের বডি, এটা আমাদের কাঁধ থেকে যে কুনুই পর্যন্ত এখানে থাকে হিউমেরাস হাড়, এইচ দিয়ে নোট করে দিলাম। আশা করি বোঝা গেছে হিউমেরাস হাড়টা কোথায় দেখতে পাওয়া যায়। আর পেলভিস হাড়টা সাধারণত দেখতে পাওয়া যায় আমাদের যে কঙ্কাল রয়েছে, মনে করে এটা কঙ্কাল, তারপরে এখানে নিচে পা থাকবে, তারপরে এখানে দেখবে জয়েন্টের মধ্যে দুটো বড় বড় হাড়ের মতো দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে থাকে, সেটা হলো পেলভিস। পেলভিসের কাজ হলো আমাদের ওজন যে রয়েছে সেটাকে আস্তে আস্তে নিচের দিকে কি ট্রান্সফর্ম করে, একটা ব্যালেন্স তৈরি করতে সাহায্য করে। আর স্টেপিস হাড় আমাদের কানের মধ্যে রয়েছে, কানের মধ্যে 3 ধরনের হাড় দেখতে পাওয়া যায়, সেটি হলো মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এই 3টি হাড় আমাদের কানের মধ্যে রয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোট, 3টি ছোট হাড়, সবচেয়ে ছোট হলো স্টেপিস। কোন সন্ধিটি হাড় 360 ডিগ্রি ঘোরাতে সাহায্য করে? এটা হবে কোটর সন্ধি। আমাদের ঘাড় রয়েছে, ঘাড়টা ঘোরাঘুরি করি, সেখানেই এই কোটর সন্ধি দেখতে পাওয়া যায়। পেশি ক্র্যাম্পের কারণ কি? পেশি ক্র্যাম্প হওয়ার কারণ কি? অনেক সময় দেখা যায় পা চলছে না, পা অচলের মতো হয়ে যায়, মানে দীর্ঘক্ষণ ধরে তুমি হাঁটাহাঁটি করলা, দীর্ঘক্ষণ ধরে তুমি খেলাধুলা করলা, এই সময় পেশির মধ্যে টান টাইপের সৃষ্টি হয়, সেই সমস্যাটাকে বলা হয় পেশি ক্র্যাম্প। এটা কেন হয়? এই হওয়ার কারণ কি? পেশিতে অক্সিজেনের সাপ্লাই কমে যায়। আসলে তখন অক্সিজেন সাপ্লাই কমে গেলে পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয়, আর ল্যাকটিক অ্যাসিড জমা হলে পেশিটা কি অলস হয়ে যায়, তখন একটুখানি রেস্ট নিয়ে তারপর কি এক্সারসাইজ করার পর খেলতে পারে, পেশিটা সচল করতে পারে, এই হলো কারণ। আর রক্তে গ্লুকোজের মাত্রা যখন কমে যায় তাকে বলে হাইপোগ্লাইসিমিয়া। রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়াকে কি বলে? এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, হাইপোগ্লাইসিমিয়া। আর যদি বেড়ে যায় তখন হাইপার হবে, বেড়ে গেলে হাইপার, গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে হাইপারগ্লাইসেমিয়া। নেক্সট হলো এ স্তম্ভে প্রদত্ত গ্রন্থগুলির নামগুলি বি স্তম্ভে প্রদত্ত অনিয়মিত কার্যকারিতার কারণে সৃষ্ট অবস্থার সমন্বয় মিলাইতে বলেছে, মোদ্দা কথা কোনটার ফলে কি রোগ হয়। এটা হরমোন রিলেটেড কোশ্চেন। থাইরয়েড গ্রন্থি আমাদের সবচেয়ে বড় গ্রন্থি, তাহলে সবচেয়ে বড়, এখান থেকে মনে রাখবেন, লিখে রেখেছি থাইরয়েড গ্রন্থি আমাদের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, এই থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয় থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোনের প্রভাবে গলগণ্ড রোগ হয়, মানে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে গলগণ্ড রোগ হয়, আর বেশি ক্ষরণের ফলে রোগ হয়, মানে থাইরক্সিন হরমোনের অনিয়ন্ত্রিত ক্ষরণের ফলে গলগণ্ড রোগ হয়। কম ক্ষরণের ফলে সাধারণ গলগণ্ড, আর যদি অধিক ক্ষরণ হয় তখন বিস্ফোরিত চোখ সহ গলগণ্ড, চোখটা তখন বড় বড় হয়ে যাবে, গলা বেশি ফুলে যাবে। আর অগ্নাশয় রয়েছে, অগ্নাশয় থেকে আমাদের অগ্নাশয়ের বিটা কোষ যে রয়েছে, অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নির্গত হয়, ইনসুলিন হরমোন। আর ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে মধুমেহ, ডায়াবেটিস রোগ হয়, তার মানে অপশন এটার সাথে যাবে, এটা অগ্নাশয়ের সাথে। ক্লিয়ার? অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের যে কিডনি রয়েছে, কিডনির উপরে অবস্থান করে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন নির্গত হয়। অ্যাড্রিনালিন হরমোনকে বলা ইমার্জেন্সি হরমোন, আমাদের আপাতকালীন সময়ে সেই হরমোন নির্গত হয়। কখন হবে? স্ট্রেস, রাগ, সেই সময়, তার মানে এটার সাথে যাবে এটা। আর পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। আর পিটুইটারি গ্রন্থির কাজ কি?
অন্য সব গ্রন্থিকে উদ্দীপিত করা হরমোন নির্গমনের জন্য, উদ্দীপতা বৃদ্ধি করা। এখন মিলিয়ে নাও কোনটার সাথে কোনটা লিখে দিচ্ছি, তারপরে মিলিয়ে দাও। তাহলে এই হলো আমাদের থাইরয়েড গ্রন্থি, তাহলে এর সঙ্গে কি গেল গলকণ্ড, তাহলে এর সঙ্গে আমাদের যাবে হলো 3। বি অগ্নাশয়, অগ্নাশয় ডায়াবেটিস। সি অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি রাখ, সি এর সঙ্গে যাবে 2। আর হচ্ছে ডি, ডি এর সঙ্গে 4। কোনটার সাথে হয় এবার দেখো, A3 মিলল, B1 মিলল, C2 D4, অপশন সি। শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়? শুক্রাশয় থেকে নির্গত হয়, অপশন এতে রয়েছে থাইরক্সিন, অপশন বি অ্যাড্রিনালিন, অপশন সি ইনসুলিন, অপশন ডি টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হবে এর সঠিক উত্তর। শুক্রাশয় থেকে নির্গত টেস্টোস্টেরন হরমোন, যে পুরুষত্ব যে ভাব সেটা দাঁড়িয়ে ওঠা, বা পুরুষত্ব শুধু গলার আওয়াজ বৃদ্ধি করা এবং লাউড আওয়াজ, এই জন্য হয় কি টেস্টোস্টেরন হরমোন এই কাজটা করতে সাহায্য করে, কারণ পুরুষ দেহ থেকে নির্গত হয় টেস্টোস্টেরন হরমোন, এটা বোঝা গেল। এরপরে রয়েছে থাইরক্সিন হরমোন, নির্গত হয় থাইরয়েড গ্রন্থি থেকে, যা পূর্বে বললাম, থাইরয়েড গ্রন্থি থেকে। আর থাইরক্সিন গ্রন্থি কম বা বেশি করে গলকণ্ড রোগ হয়। আর অ্যাড্রিনালিন হরমোন করতে হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। আর অ্যাড্রিনাল হরমোন বলে ইমার্জেন্সি হরমোন, আপাতকালীন হরমোন, ইমার্জেন্সি টাইমে এই হরমোন শরীর হয়, ইমার্জেন্সি হরমোন। ইনসুলিন হরমোন অগ্নাশয়ের বিটা কোষ থেকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন করতে সাহায্য করে। আর ইনসুলিন যখন হরমোন কম ক্ষরণ হয় তাহলে কি হবে, গ্লুকোজ থেকে আর গ্লাইকোজেন উৎপন্ন হবে না, তার মানে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেশি হবে। আর রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেশি হয় সেটাকে আমরা বলি ব্লাড সুগার হয়ে যাওয়া। তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 মিলাতে হবে। অ্যালডোস্টেরন, এটা ইস্ট্রোজেন আমরা বলতে পারি, বাংলায় ট্রান্সলেশন করে লেখা হচ্ছে ইস্ট্রোজেনও থাকতে পারে, এর জায়গায় ইও দেওয়া থাকতে পারে, একই ব্যাপার, ইস্ট্রোজেন ধরে নাও। তারপরে হলো মেলাটোনিন, প্রোজেস্টেরন। তাহলে এখন দেখো কোনটার সাথে কোনটার মিলে। প্রোজেস্টেরন কি করে, গর্ভধারণ নির্দিষ্ট করে। মেলাটোনিন হবে সার্কেডিয়াল ছন্দকে নিয়ন্ত্রণ করে, আমাদের ঘুম আসে, ঘুমের নিদ্রা নিয়ে আসা, সেটা থেকে কাজ করে মেলাটোনিন। আর অ্যালডোস্টেরন আমাদের লবণ সংরক্ষণ হরমোন বলা হয়। ইস্ট্রোজেন হরমোনের কাজ কি, ইস্ট্রোজেন মহিলাদের নির্গত হয়, মহিলাদের দেহ থেকে নির্গত হয়, এটা কি নারীদের গৌণ যৌন বৈশিষ্ট্য বজায় রাখতে সাহায্য করে। তাহলে হয়ে গেল, এখন মিলিয়ে দাও। তাহলে এর সঙ্গে আমরা কি পেলাম, এর সঙ্গে আমরা পেলাম হলো 3। বি এর সঙ্গে মানে ইস্ট্রোজেন, তাহলে বি এর সাথে আমরা পেলাম 1, ম্যাচ করে দিলাম। আর সি আমাদের নিদ্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যাকে বলা হয় সার্কেডিয়ান ছন্দ, মানে সি এর সঙ্গে যাবে আমাদের 2। আর ডি এর সঙ্গে আমাদের যাবে 4, গর্ভধারণ নির্দিষ্ট গর্ভ অবস্থা বজায় রাখতে সাহায্য করে। তাহলে এর সঙ্গে 3, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 2, ডি এর সঙ্গে 4, মানে অপশন ডি হবে সঠিক উত্তর। মানবদেহে দুগ্ধ নিঃসরণ করার সময় নিচের কোন হরমোন প্রধান ভূমিকা পালন করে? অপশন সি অক্সিটোসিন হরমোন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবদেহে দুগ্ধ নিঃসরণ করার সময়, মানে দুগ্ধ নিঃসরণ করার জন্য একটা যে উদ্দীপনা সৃষ্টি করা, সেই উদ্দীপনাটা সৃষ্টি করে হলো অক্সিটোসিন হরমোন। আর প্রোলাকটিন যে হরমোন রয়েছে, এটা স্তনগ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করে, স্তনগ্রন্থি বৃদ্ধিতে, এবং দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, দুগ্ধ উৎপাদনে। আর অক্সিটোসিন কি উদ্দীপনা প্রদান করতে সাহায্য করে। প্রোজেস্টেরন স্থিদেহ থেকে ক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন, কোন গ্রন্থি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে? তাহলে কি অপশন ডি হবে সঠিক অ্যান্সার, পিউটারি গ্রন্থি। পিউটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নির্গত হয়, সেই সমস্ত হরমোন অন্যতম গ্রন্থিকে উদ্দীপিত করে হরমোন নির্গোচন। এই জন্য পিউটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, মাস্টার গ্ল্যান্ড মানে প্রভু গ্রন্থি। আর অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের যে কিডনি রয়েছে, কিডনির উপরে থাকে, উপরে থাকার জন্য একে বলে সুপ্রিনাল গ্ল্যান্ড, সুপ্রিনাল। পিনিয়াল গ্রন্থি হলো আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে, আর পিনিয়াল আমাদের অন্যতম ছোট গ্রন্থি, স্মলেস্ট বলা যেতে পারে। আর থাইরয়েড নিয়ে তো আমি আলোচনা করলাম পূর্বে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, অপশন সি হাইপোথ্যালামাস আমাদের যে শরীরে যে তাপমাত্রা তা নিয়ন্ত্রণে সাহায্য করে। মেরুলা হলো, মেরুলা যে অবলংটা রয়েছে আমাদের অনৈচ্ছিক কাজ, মানে বমি পাওয়া, হাঁচি পাওয়া, এই সমস্ত নির্গমনে সাহায্য করে। বমি, হাঁচি এসব মস্তিষ্কের কিন্তু অংশ। আর থ্যালামাস আমার কোনো কিছু চিন্তা ভাবনা করা, মেমোরি রাখা, স্মৃতিতে কোনো কিছু ধরে রাখা, এটা কাজ করে থ্যালামাস। স্মৃতি, চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা। আর সেরিব্রামের কাজ কি, আমাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, হাঁটা চলার ক্ষেত্রে সাহায্য করে, দেহের ভারসাম্য।
শব্দের সংবেদন মানুষের মস্তিষ্কে প্রায় কতক্ষণ স্থায়ী হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি 0.1 সেকেন্ড, বা পরীক্ষায় 1/10 সেকেন্ড থাকতে পারে। এই শব্দের কোনো কিছু আমাদের মস্তিষ্কে এতক্ষণ স্থায়ী হয়। নেক্সট কোশ্চেন, হাঁচি ও কাশির মতো অনৈচ্ছিক ক্রিয়া কে নিয়ন্ত্রণে সাহায্য করে? একটু বললাম মেডুলা, যার উপর আমাদের কোনো হাত নেই, সেটা কাজ হলো অনৈচ্ছিক কাজ, সেটা ইনভলিন্টারি, তাহলে মেডুলা। লঘু মস্তিষ্ক আমাদের চলন গমনে সাহায্য করে, চলন গমনে। পরাস্তর যোজকের কাজ করে, মধ্য মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের মধ্যে কানেকশন সৃষ্টি করে, বীজের ন্যায় কাজ করে, সংযোগ রক্ষা করতে সাহায্য করে পন্স। মস্তিষ্কের কোন অংশ হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ করে? সুষমা শীর্ষক হবে সঠিক উত্তর। নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। মানবদেহের কোন অংশে হিপ্পোক্যাম্পাস অবস্থিত? মানবদেহের মস্তিষ্কে দেখতে পাওয়া যায় হিপ্পোক্যাম্পাস, এটা দেখতে অনেকটা সি অক্ষরের মতো। আর হিপ্পোক্যাম্পাসের কাজ কি? হিপ্পোক্যাম্পাস আমরা কোনো কোমাতে চলে গেল বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলো, কোনো কিছু ভুলে গেল, মানে পুরনো স্মৃতি পুনরুদ্ধার করার কাজ করে, পুরনো স্মৃতি পুনরুদ্ধার, অথবা তুমি নতুন কোনো স্মৃতি তৈরি করা, সেটার কাজও করে হিপ্পোক্যাম্পাস। নিম্নলিখিত কোনটি রোগ নির্ণয়ের জন্য ইইজি পরীক্ষা করা হয়? ইইজির ফুল ফর্ম হলো ইলেকট্রোএনসেফালোগ্রাম, এনসেফালোগ্রাম। ইইজির কাজ হলো মস্তিষ্কের গতিবিধি আমাদের নির্ণয় করা। দেখতে দেখবে মেশিনের মধ্যে গ্রাফ আকৃতির ওঠে, এটা হলো কি মস্তিষ্ক কিভাবে পারফর্ম করছে সেটা নিয়ন্ত্রণে সাহায্য করে। ইইজি তো বোঝা গেল, পরীক্ষা ইইজি না দিয়ে জিজ্ঞেস করতে পারে ইসিজির কাজ কি? ইসিজি হলো হৃৎপিণ্ডর কি পারফরমেন্স লক্ষ্য করে, তার মানে ইসিজির ফুল ফর্ম হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম। আজকে ক্লাসে এই 29খানা কোশ্চেন ছিল, আমরা আলোচনা করলাম। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।